স্যামসাং গ্যালাক্সি S10 প্লাস এই ডিভাইসটা 5 বছর আগে মার্কেটে আসছে, এখনও মানুষজন এই ডিভাইসটা কিনতে যাচ্ছে। এটার প্রাইস এখন অ্যারাউন্ড 24,000-25,000 টাকা এরকম প্রাইস রেঞ্জে পাওয়া যাচ্ছে। ইভেন আমি এখন রেকর্ডও করতেছি, কিন্তু এটা দিয়ে মানে অডিওটা এটা দিয়ে রেকর্ড করতেছি। তো সেই জায়গায় আমি এটাকে গত বেশ কিছুদিন ধরে ব্যবহার করে আমার কাছে যেটা মনে হয়েছে যে এটা নিয়ে একটা ভিডিও বানানো যায়, কারণ এই ডিভাইসটা এখনও মানুষজন প্রচুর পরিমাণে কিনতে চায়। শুধুমাত্র এটা কেনার অন্যতম একটা কারণ হচ্ছে এটার ক্যামেরা আর হচ্ছে এটাতে থাকা কার্ভ ডিসপ্লেটা। এবং আমার কাছে ওই ব্যবহার করে এটাই মনে হয়েছে যে এই ফোনের স্পেশালিটি এখনও হচ্ছে এটার ক্যামেরা আর হচ্ছে এটার ডিসপ্লে। কারণ এই 24,000 টাকা প্রাইস রেঞ্জে যে ডিসপ্লে পাচ্ছেন আপনি, যে ক্যামেরা পাচ্ছেন, এটা থেকে যে পারফরমেন্স দিচ্ছে, সব কিছু ওভারঅল চিন্তা করলে আমার মনে হয় যে এখনও একটা বেস্ট ডিল হতে পারে। তার পাশাপাশিও নানান প্রবলেম এই ফোনটাতে খুঁজে পেয়েছি, যেরকম ব্যাকশিল খুলে যাওয়া। রিসেন্টলি হয়তো আমার ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন যেটা নিয়ে একটা ভিডিও করি যেটার ব্যাকশিল একদমই খুলে যায়। তো এই ধরনের নানান প্রবলেমও রয়েছে। তো সব কিছু মিলাইয়া আমার কাছে মনে হচ্ছে যে এটা আপনাদেরকে জানানো দরকার। আর তার আগে ধন্যবাদ দিতে চাই গ্যাজেট ম্যানকে আমাদেরকে এই ডিভাইসটা দিয়ে হেল্প করার জন্য। আপনি যদি এই ধরনের কোনো ইউজড ডিভাইস কিংবা নতুন কোনো আইফোন কিংবা ইউজড কোনো আইফোন কিনতে চান, তাহলে আপনি গ্যাজেট ম্যানের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। তাদের সকল কিছু লিঙ্ক থাকছে ডেসক্রিপশন বক্সে। শুরুতে যদি আপনি এই ফোনটাকে হাতে নেন, তাহলে আপনি ফিল করতে পারবেন যে আপনি একটা প্রিমিয়াম ফোন হাতে নিয়েছেন। হ্যাঁ, 5 বছর আগে স্যামসাং যে ডিভাইসগুলো লঞ্চ করতো সেগুলো সত্যি বলতে অনেক বেশি প্রিমিয়াম ছিল। এই ফোনটা আপনি হাতে নিলেই বুঝতে পারবেন। আর এখনকার সময় যে ফোনগুলো রয়েছে সেগুলো অনেক বেশি বক্সিয়ার শেপের এবং অনেক বেশি বাল্কি হয়ে গেছে, মোটা ওজন হয়ে গেছে। তো সেই জায়গায় এই 5 বছর পুরাতন ফোনটা অনেক বেশি লাইট ওয়েট ছিল, খুবই পাতলা চিতলা ছিল। হাতে লং টাইম রেখে ইউজ করলেও কিন্তু কোনো ধরনের প্রবলেম ফিল হচ্ছিল না, মানে হাতে খুবই কমফোর্টেবল ছিল। তার উপর যদি আপনি এটার ফ্রেমটা দেখেন, তাহলে এটা ফ্রেম হিসেবে কিন্তু একটা অ্যালুমিনিয়ামের ফ্রেম ইউজ করা হয়েছে। আর ব্যাক সাইড এবং ফ্রন্ট সাইডে কর্নিং গরিলা গ্লাস 5 এবং 6 ইউজ করা হয়েছে। হ্যাঁ, ব্যাক সাইডে 5 থাকছে এবং ফ্রন্ট সাইডে কিন্তু কর্নিং গরিলা গ্লাস 6 থাকতেছে, যার কারণে এটা কিন্তু খুবই শক্তপোক্ত। দেখেন যে একটা কার্ভ ডিভাইস এখন যেগুলা 20,000-25,000 টাকায় নতুন পাওয়া যায়, সেগুলো হাত থেকে 2-1 পড়লে কিন্তু ভেঙে যায় বা ডিসপ্লেতে গ্রিন লাইন পিঙ্ক লাইন পড়ে যায়। কিন্তু এই S10 প্লাসের মধ্যে এই ধরনের কোনো ইস্যু নাই, একদমই ফ্লুয়েন্টলি আপনি ইউজ করতে পারবেন। গ্রিন লাইন পড়ে যাওয়ার যে রিস্কটা থেকে যায় বর্তমানের ফোনগুলোতে, এই ধরনের কোনো রিস্ক কিন্তু এই ফোনটাতে নাই, যার কারণে এই ডিভাইসটা এই দিক দিয়ে আপনি নিশ্চিন্তে কিনতে পারেন। এই ফোনটাতে ডিসপ্লে হিসেবে থাকছে 6.4 ইঞ্চির একটা ডাইনামিক অ্যামোলেড ডিসপ্লে, যেটাতে HDR10+ সাপোর্ট পাচ্ছেন। এবং এই ডিসপ্লেটা কিন্তু একটা 2K ডিসপ্লে। আর এই 2K ডিসপ্লেটার মধ্যে আপনি কোনো প্রকার হায়ার রিফ্রেশ রেট পাচ্ছেন না। এবং এই জায়গায় আমার কাছে মনে হয় যে সেফেস্ট পয়েন্ট, কারণ এখন যে ফোনগুলো পাওয়া যায় কিংবা S21 থেকেই কিন্তু গ্রিন লাইনের প্রবলেমগুলো ম্যাসিভ আকারে ছড়ায় গেছে এবং প্রচুর পরিমাণে গ্রিন লাইন পড়তেছিল। আর এটা 60 হার্জ হওয়ার ফলে আমার কাছে মনে হয় যে এই ধরনের প্রবলেমগুলো হচ্ছে না। এবং এটার মধ্যে অনেকজনের অনেক দ্বিমত থাকতে পারে যে 120 হার্জের জন্য না, নানান কারণে গ্রিন লাইন পড়তেছে। তো ওইসব তর্কে আমরা না যাই, জাস্ট এটা আপনি জানেন যে এটাতে একটা 60 হার্জের ডিসপ্লে পাচ্ছেন। আর এই 60 হার্জের ডিসপ্লেটা ইউজ করে আমার কাছে হায়ার রিফ্রেশ রেটের যেই মানে ঘাটতিটা, সেটা খুব একটা ফিল হয় নাই। আমার কাছে মনে হচ্ছিল যে আমি খুবই প্রিমিয়াম একটা ডিসপ্লে ইউজ করতেছি, খুবই লেটেস্ট একটা ডিসপ্লে ইউজ করতেছি। কোনো অবস্থাতেই মনে হচ্ছিল না যে একটা 5 বছর পুরাতন ডিসপ্লে, যে ডিসপ্লেটার মধ্যে 60 হার্জ এরকম একটা ডিসপ্লে ইউজ করতেছি। আমার কাছে সত্যি বলতে এর ডিসপ্লে খুবই ভালো মনে হচ্ছে। ইভেন আপনি যদি এই ফোনটা ইউজ করেন, তাহলে আপনার যে ডিসপ্লের হায়ার রিফ্রেশ রেটের যেই কমতিটা, সেটা কখনোই ফিল করবেন না। এবং এই ডিসপ্লেটা আপনি ব্যবহার করে একটা লাখ টাকার ফোন, বর্তমানেও যেগুলো লাখ টাকায় পাওয়া যায়, সেইগুলোর এক্সপিরিয়েন্সটাই আপনি এটা থেকে পাবেন। যার কারণে আমার মনে হয়েছে যে এই ফোনটা নেওয়ার অন্যতম আরেকটা কারণ হতে পারে এটা ডিসপ্লে। আর এটার রাইট সাইডের উপরের কর্নারে যদি দেখেন, তাহলে দেখবেন যে এটার পাঞ্চহোলটা খুবই বড় এবং এই পাঞ্চহোলে 2টা ক্যামেরা ইউজ করা হয়েছে। বর্তমানে আমরা দেখি যে পাঞ্চহোল যত ছোট করা যায়, আর সেই সময় এটাতে আপনি বিশাল বড় একটা পাঞ্চহোল পাবেন। লাইক এখন যেই মানে আইফোনগুলো পাওয়া যায় ডাইনামিক আইল্যান্ডের মতোই লাগে এটা। তো সেই জায়গায় আমার কাছে এটা একটু মানে কেমন জানি মনে হয়েছে। এবং আপনি যদি ফুল ভিউতে কোনো কন্টেন্ট দেখতে চান, তাহলে এই যে পাঞ্চহোলটা রয়েছে সেটা আপনাকে হয়তো একটু প্যারা দিবে। তাছাড়া ওভারঅল এর ডিসপ্লে কিন্তু খুবই ভালো ছিল। 5 বছর পুরাতন ডিভাইস যখন আমরা কিনতে যাই, তখন পারফরমেন্সের ব্যাপারটা অনেক বেশি মাথায় রাখার চিন্তা করি যে এটার পারফরমেন্সের কী অবস্থা, যে আমরা ডেইলি লাইফ ইউজ করতে গেলে প্রবলেমে পড়ে যাবো কিনা। ব্যাপারটা একদমই এরকম না। আমি প্রথমে ভাবছিলাম যে 5 বছর পুরাতন একটা ডিভাইস, এটাতে পারফরমেন্স হয়তো এতটা ভালো হবে না। এই ফোনটাতে আপনি 2টা ভেরিয়েন্ট পাবেন। মানে আপনি যদি গ্লোবাল ভেরিয়েন্ট নেন, তাহলে এটাতে একজনসের চিপ থাকবে, যেটা 9820 যে একজন চিপটা রয়েছে সেটা। আর যদি আপনি চায়না এবং USA ভেরিয়েন্ট নেন, তাহলে আপনি স্ন্যাপড্রাগন 855 যে চিপটা রয়েছে 7 nanometer আর্কিটেকচারে বিল্ড করা হয়েছিল, সেই চিপটা কিন্তু আপনি পাবেন। এবং আমার হাতে যেটা রয়েছে এটা হচ্ছে স্ন্যাপড্রাগন ভেরিয়েন্ট, এবং এটার পারফরমেন্স সত্যি বলতে খুবই ভালো ছিল। আপনি যদি হেভি গেমিংও করতে যান, আপনি এটা দিয়ে অনায়াসে এখনও গেমিং করতে পারবেন। হ্যাঁ, টুকটাক ল্যাগ হ্যাং আপনি পাবেন, যেহেতু 5 বছর পুরাতন ডিভাইস, একদম ফ্লুয়েন্ট আপনি কোনো এক্সপিরিয়েন্স পাবেন না। তো সেই জায়গায় আমার কাছে 5 বছর পুরাতন ডিভাইস হিসেবে আমার কাছে খুবই ভালো ফাস্ট মনে হয়েছে। আপনি যদি রেগুলার লাইফে ইউজ করেন, ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ, এগুলোই তো আমরা রেগুলার ইউজ করি। তো এইগুলো ইউজ করতে গেলে আপনি ল্যাগ হ্যাংয়ের দেখাই পাবেন না, খুবই ফ্লুয়েন্টলি ইউজ করতে পারবেন, পারফরমেন্স নিয়ে আপনি প্যারা খাবেন না। বাট যদি আপনি একদমই হেভি এক্সট্রিম গেমিংয়ের জন্য ডেডিকেটেডলি এই ডিভাইসটা নিতে চান, তাহলে
আমি আপনাকে সাজেস্ট করব না। আপনি যদি এর আগে কোনো বাজেট ফোন ইউজ করছেন, লাইক আপনি 15,000 20,000 টাকা এরকম কোনো বাজেটের ফোন ইউজ করছেন নতুন কিনে, তো সেইগুলো থেকে এইটার মধ্যে আপনি অনেক অনেক বেশি ভালো পারফরমেন্স পাবেন। যার কারণে আমি বলবো যে পারফরমেন্স সেন্ট্রিক যদি ফোন খুঁজতে চান যেটাতে আপনি গেমিং করবেন, তাহলে আপনি এই ফোনটা দেখতে পারেন, কারণ এই ফোনটা এখনও পারফরমেন্স খুবই ভালো দিচ্ছিল। তাছাড়া এই ফোনটাতে আপনি স্টোরেজ টাইপ হিসেবে পাচ্ছেন UFS 2.1, যার কারণেও কিন্তু ভালো একটা পারফরমেন্স দিচ্ছিল লং টাইম ধরে। এবং তার থেকে বড় কথা হচ্ছে এই ফোনগুলোতে কিন্তু আপনি স্টোরেজ এক্সপান্ড করতে পারবেন, মানে এটাতে আপনি এক্সটার্নাল SD কার্ড ইউজ করতে পারবেন, যেটা বর্তমান সময়ের ফোনের মধ্যে একদমই মানে করাই যায় না। আর হচ্ছে যে এটার মধ্যে দেখতেই পারতেছেন যে একটা হেডফোন জ্যাক রয়েছে, যার কারণে আপনি গেমিংয়ে গেলেও কিন্তু হেডফোন ইউজ করে খুবই ভালো একটা সাপোর্ট পাবেন। তো সেই জায়গায় আমি গেমিংয়ের জন্য ডেডিকেটেডলি এটাকে সাজেস্ট করি না, বাট যদি আপনি ক্যামেরা সেন্ট্রিক খুঁজেন কিংবা এর পাশাপাশি ভালো ডিসপ্লে খুঁজেন, তারপর যদি আপনি পারফরমেন্স খুঁজতে চান, তাহলে আমি বলবো যে সব কিছু ওভারঅল মিলাইতে গেলে এটার পারফরমেন্স ভালোই ছিল। 25,000 টাকা প্রাইস রেঞ্জে যদি ক্যামেরা সেন্ট্রিক ফোনও খুঁজতে চান, আমার মনে হয় যে আপনার লিস্টে এটাকে রাখতে পারেন, কারণ এটার মধ্যে 3টা ক্যামেরা সেট আপ রয়েছে। মানে একটা ফোনে যেরকম ক্যামেরা সেট আপ থাকা দরকার, একটা আলট্রা ওয়াইড, একটা মেইন লেন্স, একটা টেলিফোটো, এই প্রত্যেকটা সেট আপই কিন্তু এটার মধ্যে পাচ্ছেন। এটাতে একটা 2x টেলিফোটো লেন্স পাচ্ছেন, যেটা 12 মেগাপিক্সেলের, এবং এর যে মেইন লেন্সটা রয়েছে সেটাও 12 মেগাপিক্সেলের একটা ক্যামেরা, যেটার অ্যাপারচার f1.5 থেকে f2.4 পর্যন্ত আপনি কন্ট্রোল করতে পারবেন। তার মানে এটাতে একটা ভেরিয়েবল অ্যাপারচার থাকতেছে, যেটা বর্তমান সময়ের ফোনগুলোতে আমরা দেখতেই পাই না। আর এতে যে 16 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্সটা রয়েছে সেইটার অ্যাপারচার f2.2, এবং এটা দিয়েও খুবই ভালো ছবি পাচ্ছিলাম। এর মেন লেন্সের ছবির কথা যদি বলি, মেন লেন্সের ছবি সত্যি বলতে অসাধারণ ছিল, এবং এইটার ছবিগুলা অনেক বেশি স্যাচুরেটেড ছবি, অনেক বেশি কালারফুল ছবি আপনি দেখতে পাবেন। যেরকম পিক্সেলের ফোন বলেন কিংবা সোনির ফোনগুলাই বলেন, সেগুলোতে কিন্তু আমরা এত কালারফুল ছবি দেখি না, বাট স্যামসাংয়ের যে ফোনগুলো রয়েছে সেগুলোতে আমরা রিসেন্টলি দেখতে পাচ্ছি যে প্রচুর কালারফুল ছবি তোলা, এবং এই কালারফুল ছবিগুলাই মানুষজন বেশি পছন্দ করে। এর প্রত্যেকটা লেন্সই আপনাকে খুবই ভালো আউটপুট দিবে, যেটা নিয়ে আপনি যেই প্রাইসে কিনবেন ফোনটা সেটা নিয়ে আপনি সন্তুষ্ট থাকবেন। এখন কথা হচ্ছে যে আপনি ক্যামেরার জন্য ডেডিকেটেডলি এই ডিভাইসটা নেবেন কিনা। আমি বলবো যে এই প্রাইস রেঞ্জে ডেডিকেটেডলি যদি আপনি ছবি তোলার জন্য কোনো ফোন কিনতে চান, তাহলে আমি এটাকে সাজেস্ট করি না, কারণ এই প্রাইস রেঞ্জে পিক্সেল 6 রয়েছে, যেটাও খুবই ভালো পারফরমেন্স দেয়, যদিও ওইটাতে টেলিফোটো লেন্স নাই, এবং সেটাতে আপনি চাইলেই ব্লার ভিডিও করতে পারবেন না, মানে ব্যাকগ্রাউন্ড ব্লার করে ভিডিও করতে পারবেন না। এটাতে কিন্তু আপনি পোর্ট্রেট ভিডিওর একটা অপশন রয়েছে, আপনি পোর্ট্রেট ভিডিও করতে পারবেন, এবং এই সময়ে এসেও 4K 60 fps প্রত্যেকটা লেন্সেই ভিডিও করতে পারবেন। আর এর ফ্রন্ট ক্যামেরা হিসেবে পাচ্ছেন কিন্তু একটা 10 মেগাপিক্সেলের ক্যামেরা, যেটার আউটপুটও খুবই ভালো ছিল, যদিও কিনা ছবির মধ্যে অনেক বেশি সফট করে ফেলে, ছবি একটু দেখতে ব্লারি টাইপের হয়ে যায়, এতটা শার্প ছবি তুলতে পারে না। কিন্তু ওভারঅল চিন্তা করতে গেলে আমার কাছে মনে হচ্ছে যে ক্যামেরার জন্য এই 25,000 টাকা প্রাইস রেঞ্জ একটা বেস্ট ডিল। এখন কথা হচ্ছে যে আপনি এই ফোনটা এই 25,000 টাকা প্রাইস রেঞ্জে নেবেন কিনা। হ্যাঁ, আমি এই ফোনটাকে এইভাবেই পুরো ভিডিওতে ধরে রাখছি, কারণ আমি এটা দিয়ে ভয়েসটা রেকর্ড করতেছি। তো এখন আমার কাছে মনে হচ্ছে যে 25,000 টাকা প্রাইস দিয়ে এই ফোনটা এই সময়ে না নেওয়াই ভালো হয়, কারণ এটা একটা 5 বছর পুরাতন ডিভাইস, যেটার প্রাইস এখনও 25,000 টাকা। আপনি সেম সব কিছুই পাচ্ছেন, এর মানে সেম হার্ডওয়্যার নিয়ে আপনি S10 যেটা রয়েছে সেটা কিনলে আপনি 18,000 টাকায় কিনতে পাবেন, এবং আপনি সেম হার্ডওয়্যার পাচ্ছেন। জাস্ট এটা ডিসপ্লেটা এবং ব্যাটারিটা একটু বড়, যার কারণে আমি 7,000 টাকা 8,000 টাকা বেশি কেন দিব, যেটা আমি মাত্র 17,000 18,000 টাকায় পাচ্ছি। তো সেই জায়গায় আমি সবাইকে রিকমেন্ড করবো, যদি আপনি S10টাকে মানে পছন্দ করে থাকেন যে S10 নেবেন, S10 প্লাস নেবেন, তাহলে আপনি অনায়াসে S10টা দেখতে পারেন, কারণ S10 এর মধ্যে আপনি সেম হার্ডওয়্যার পাচ্ছেন, সব কিছু সেম পাচ্ছেন, জাস্ট আপনি 7,000 টাকা কমই পাচ্ছেন। তো সেটাই আমার মনে হয় যে বেটার চয়েস হতে পারে। তাছাড়া যদি আপনি ডেডিকেটেডলি ক্যামেরার জন্য ডিভাইস নিতে চান, তাহলে পিক্সেল 6 কিংবা পিক্সেল 6a যেটা রয়েছে সেটা দেখতে পারেন, সেটাও কিন্তু এর থেকে অনেক ভালো পারফরমেন্স দিয়ে থাকে। তো আজকের ভিডিওটা এই জায়গায় বসে শেষ করে দিচ্ছি। তো বুঝতেই পারতেছেন যে এই জায়গায় আমার কোনো ধরনের সেট আপ লাগতেছে না, একদম ইজিলি ভিডিও করে ফেলছি। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।